আমরা লাস্ট যে টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম টপিক 2 টপিক 3 অবজেক্টিভ সলভ হয়েছিল মনে আছে তোমাদের। আজকে আমরা একটা চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে নৌকা নদী। আমরা যে কথা বলতে যাচ্ছিলাম তোমাদের সাথে সেটা হচ্ছে আমার কাছে একটা নৌকা আছে, এই নৌকাটা দিয়ে আমি নদী পার হতে চাই। এই নৌকাটা দিয়ে আমি নদী পার হতে চাই। ধরে নিলাম নদীর স্রোত যেই দিকে বহমান থাকবে সেটা হচ্ছে নদীর পার, এটাকে নদীর দৈর্ঘ্য বলি আমরা। নদীর পার এর সাথে থিটা কোণ করে, তাহলে এই বরাবর নৌকা যাচ্ছে, স্রোত যাচ্ছে, এর সাথে থিটা কোণ করে আমি এই বরাবর নৌকা যাচ্ছে, এই স্রোত বইতেছে, এর সাথে থিটা কোণ করে আমার উদ্দেশ্য হচ্ছে নৌকা আমি নদীর এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে নদীর আরেকটা পার, মনে করো এইটা হচ্ছে নদীর আরেকটা পার। তাহলে আমার উদ্দেশ্য আমি ও বিন্দু থেকে নৌকা চালাচ্ছি, ও বিন্দু থেকে ওয়ে বরাবর স্রোতের বেগ ইউ কাজ করতেছে। তাহলে ইউটা হচ্ছে স্রোতের বেগ। এই নৌকাটাকে আমি আলফা কোণ করে ওবি বরাবর চালাচ্ছি। নদীর এই প্রান্ত থেকে সরাসরি বিপরীত প্রান্তটা হচ্ছে ডি, এই প্রান্ত থেকে সরাসরি বিপরীত প্রান্তটা হচ্ছে ডি। তাহলে আমি কি করব, ডি প্রান্ত বরাবর নৌকা পার করতে চাচ্ছি। তাইলে সেই ক্ষেত্রে আমাদের কাহিনীটা হচ্ছে আমি আলফা কোণে ওবি বরাবর মনে করো ভি বেগে নৌকা চালাচ্ছি। এক এক বইয়ের মধ্যে এক একভাবে কনসেপ্টটা দেওয়া আছে। কোনো কোনো বইয়ের মধ্যে লেখা আছে যে স্রোতের বেগ হচ্ছে ভি আর নৌকার বেগ হচ্ছে ইউ। আমি তোমাদেরকে শিখাচ্ছি স্রোতের বেগটা হচ্ছে ইউ, নৌকার বেগটা হচ্ছে ভি। এটা সমস্যা নাই, তুমি প্রশ্ন পড়ে বুঝতে হবে। তাহলে চলো আমরা যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, নদীর এই প্রান্ত থেকে ডিরেক্ট ওই প্রান্তটা হচ্ছে ডি। আমি ওবি বরাবর নৌকা চালাচ্ছি। এখন আমরা যদি কি করি, ওবি বরাবর নৌকা চালাই, নৌকা কি আর ওবি বরাবর যাবে? নৌকা যাবে হচ্ছে ওসি বরাবর, কারণ লব্ধি বেগ ডাব্লিউ বেগে যাবে। তাহলে ডাব্লিউটা হচ্ছে স্রোতের বেগ সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে মনে রাখতে হবে ইউ এর সাথে ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ইউ এর সাথে ডাব্লিউর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ইউ এর সাথে ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর ইউ এর সাথে ডাব্লিউর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। অর্থাৎ লব্ধির সাথে যে কোণে নৌকা চালাচ্ছি, লব্ধির সাথে আমরা যে কোণে নৌকা চালাচ্ছি সেটা হচ্ছে কত বলতো? থিটা। লব্ধির সাথে স্রোতের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আচ্ছা, লব্ধির সাথে স্রোতের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, আর লব্ধির সাথে নৌকার মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাহলে আমি আসলে ওবি বরাবর নৌকা চালাচ্ছি, নৌকাটা সি বিন্দুতে, ও সি বরাবর সি বিন্দুতে গিয়ে পৌঁছিয়েছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন তোমাদের কাছে সেটা হচ্ছে এই নৌকার লব্ধি বেগটা কত হবে? সবাই বলতে পারবা? ডাব্লিউ হচ্ছে √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 uv cos আলফা। কত কোণের নৌকা পৌঁছাইছে? সেটা যদি থিটা হয় তাহলে টেন ইনভার্স কত? ভি সাইন আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি নৌকাটা নিয়ে ও বিন্দু থেকে রওনা হয়েছিলাম, কিন্তু নৌকাটা নিয়ে আমি সি বিন্দু পর্যন্ত পৌঁছাইছি। নৌকাটা নিয়ে আমি ও বিন্দু থেকে রওনা হয়েছিলাম, নৌকাটা নিয়ে আমি কোথায় গিয়ে পৌঁছিয়েছি? সি বিন্দুতে পৌঁছিয়েছি। তাহলে এখন আমার প্রশ্ন বা আমার কথা হচ্ছে ও থেকে সি বিন্দুতে পৌঁছাইতে আমাদের যদি টি সময় লাগে তাহলে একটা মজার ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে দেখো, আমি যখন ও থেকে সিতে পৌঁছাইছি তাহলে আসলে নদীর প্রস্থ বরাবর ডি দূরত্ব অতিক্রম করেছি, ঠিক না? আবার মজার বিষয় হচ্ছে আমি ও থেকে রওনা দিয়েছি, মানে এর বিপরীত বিন্দু ডি যদি চিন্তা করি যে ও থেকে রওনা দেওয়া ডি থেকে রওনা দেওয়া একই কথা যদি হয়ে থাকে, তাহলে আমি ও থেকে রওনা দিয়েছি মানে এই পাশে ডি থেকে রওনা দিয়েছি। আমি যখন সিতে গিয়ে পৌঁছিয়েছি তখন দেখো আমি আসলে নদীর দৈর্ঘ্য বরাবর বা পার বরাবর আরেকটা দূরত্ব অতিক্রম করেছি। তার মানে আমি যখন ও বিন্দু থেকে সি বিন্দুতে গিয়ে পৌঁছাইলাম তখন আমরা কি করলাম? সি বিন্দুতে যাওয়ার পরে আমার 3 ধরনের দূরত্ব থাকলো। নদীর যখন ও বিন্দু থেকে আমি সি বিন্দুতে পৌঁছাইলাম তখন নদীর অতিক্রান্ত দূরত্ব 3 ধরনের হলো। 1 নাম্বার, নদীর প্রস্থ বরাবর, নদীর এই যে এটাকে বলে নদীর প্রস্থ, এটাকে আমরা ডি দিয়ে লিখি, এটা হচ্ছে নদীর প্রস্থ। যখন আমি ও বিন্দু থেকে রওনা দিয়ে সি বিন্দুতে গেলাম তাহলে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব,
হচ্ছে ডি। নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি বলতো সিডি। তাহলে এখানে এই সিডি কে আমরা এক্স নামে চিনব, দূরত্ব হচ্ছে এক্স। নদীর লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওসি। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই ওসি বরাবর যে গেছে দূরত্ব অতিক্রম করেছে এর জন্য দায়ী কে? ডাব্লিউ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে দৈর্ঘ্য বরাবর যে এক্স দূরত্ব অতিক্রম করেছে তার জন্য দায়ী কে, তাহলে তোমরা বলতে পারো স্যার দৈর্ঘ্য বরাবর যে এক্স দূরত্ব অতিক্রম করেছে এর জন্য দায়ী হচ্ছে ইউ, কারণ দৈর্ঘ্য বরাবর বেগ কাজ করছে ইউ। কিন্তু বাস্তবতা হচ্ছে কি জানো? বাস্তবতা হচ্ছে আমি যখন নৌকাটাকে ভি বেগে আলফা কোণে চালিয়েছিলাম তখন এই ভি বেগের দুইটা উপাংশ কাজ করবে। যার সাথে এই ভি বেগটা করছে আলফা কোণ, তাহলে এই বরাবর উপাংশটা হচ্ছে ভি কজ আলফা এবং তার লম্ব বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ভি সাইন আলফা। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি এই ভি কে ভেঙে একটা কজ আলফা আর একটা সাইন আলফা নিয়েছি তখন ভি বলতে কিন্তু আমার কাছে আর কিছু নাই। তাহলে সেই ভি বেগটাকে যখন আমি কজ আলফা আর সাইন আলফায় ভাগ করলাম তাহলে খেয়াল করে দেখো নদীর প্রস্থ বরাবর একটা বেগই আছে, সেটা শুধু কি বলতো ভি সাইন আলফা। কিন্তু দৈর্ঘ্য বরাবর আগে ইউ ছিল, এখন দৈর্ঘ্য বরাবর নতুন করে ভি কজ আলফা আছে। তাহলে দৈর্ঘ্য বরাবর বেগটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে একটু মনোযোগ দাও বাচ্চারা, আমরা যখন কোনো একটা নদী ও বিন্দু থেকে রওনা হয়ে নদী পার হলাম, সি বিন্দুতে গিয়ে পৌঁছাইলাম, তখন আমি নদীর দৈর্ঘ্য বরাবর একটা দূরত্ব অতিক্রম করলাম, নদীর প্রস্থ বরাবর একটা দূরত্ব অতিক্রম করলাম, নদীর দৈর্ঘ্য বরাবর একটা দূরত্ব অতিক্রম করলাম, নদীর প্রস্থ বরাবর একটা দূরত্ব অতিক্রম করলাম, নদীর পার বরাবর একটা দূরত্ব অতিক্রম করলাম, নদীর লব্ধি বরাবর একটা দূরত্ব অতিক্রম করলাম। তাইলে আমার অতিক্রান্ত দূরত্ব মূলত কয়টা বলতো? তিনটা। লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওসি, নদীর পার বরাবর বা দৈর্ঘ্য বরাবর, পার বরাবরও বলতে পারো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, আর নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? ডি। মজার বিষয়, তিন ক্ষেত্রে দূরত্বটা তিন রকম হলেও তিন ক্ষেত্রে সময় কিন্তু একটাই। কারণ কি বলতো, সরণের শ্রেণীবিভাগ আছে, দূরত্বের শ্রেণীবিভাগ আছে, মানে উপাংশ হয়, সরণের উপাংশ হয়, বেগের উপাংশ হয়, কারণ এটা ভেক্টর রাশি, কিন্তু সময়ের কিন্তু কোনো উপাংশ হয় না। এবং মজার বিষয় দেখো, পুরো কনসেপ্টটা যে আমি পড়াচ্ছি তোমাকে, কোথাও ত্বরণের কোনো উল্লেখ নেই। তার মানে এই পুরো কেসটাই সমবেগ। তাহলে সমবেগের পৃথিবীতে সূত্র একটা, সেটা হচ্ছে এস ইকুয়াল টু কি বলতো? ভিটি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি নদীর প্রস্থ বরাবর সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রস্থ বরাবর দূরত্ব ডি, বেগ হচ্ছে ভি সাইন আলফা, তাহলে প্রস্থ বরাবর কত? ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। নদীর দৈর্ঘ্য বরাবর এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু কত? টি। নদীর লব্ধি বরাবর ডাব্লিউর ক্ষেত্রে হবে কি? ওসি ইকুয়াল টু কত বলতো? ডাব্লিউ টি। তাহলে সেই ক্ষেত্রে এখানে যে আমরা নদী পারাপারের সময় টি এর কথা বলতেছি, নদী পারাপারের সময়, তাহলে টি এর সবচেয়ে, এখান থেকে টি এর মান বের করতে পারবো, এইখান থেকে টি এর মান বের করতে পারবো, এইখান থেকেও টি এর মান বের করতে পারবো, মান কিন্তু একটাই হবে। তাহলে যেখান থেকেই টি এর মান বের করি না কেন অ্যান্সার একটাই হবে। তাহলে সবচেয়ে সহজ সূত্র কোনটা মনে হচ্ছে তোমাদের কাছে? ওসি ইকুয়াল টু ডাব্লিউ টি, কিন্তু ডাব্লিউ তো অনেক বড়, তাহলে এখানে সবচেয়ে সহজ সূত্র হচ্ছে এইটা। তাহলে এইখান থেকে আমরা ইচ্ছা করলে টি এর মানটা বের করে রাখতে পারি, এটা টি এর ইউনিভার্সাল সূত্র। তাহলে কেউ যদি আমাকে বলে টি এর ইউনিভার্সাল সূত্র কি, তাহলে হবে ডি বাই কত বলতো? ভি সাইন আলফা। টি এর ইউনিভার্সাল সূত্র কি? টি বাই কত বলতো? ভি সাইন আলফা। ডি বাই কত? ভি সাইন আলফা। তার মানে এটা বের করেছি কার কাছ থেকে? প্রস্থের কনসেপ্ট থেকে। কিন্তু যেহেতু টাইম সব জায়গায় একই রকম, তাহলে তুমি চাইলেই কিন্তু কি করতে পারো, এই সূত্রটা যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারো। অর্থাৎ তুমি যদি মনে করছো যে এখানে বসিয়ে দিবা যে এক্স ইকুয়াল টু কত? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই কত? ভি সাইন আলফা। তুমি যদি মনে করো এখানে ডাব্লিউ সূত্র কি বলতো? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস কত? ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা ইন্টু কত? ডি বাই কত? ভি সাইন আলফা। তাইলে আর কোনো সমস্যা নেই। এটা টাইমের ইউনিভার্সাল সূত্র। বারবার চিৎকার করতেছি আমরা, থিটা কি, টি কি, এগুলি কিন্তু তোমাদের মস্তিষ্কে থাকতে হবে। তার মানে কখনো যদি আমাকে কেউ প্রশ্ন করে, কখনো যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে এখানে থিটা কি, টি কি, আলফা কি, এক্স কি, ডি কি, তাইলে কিন্তু তোমার উত্তর দিতে হবে। এখানে মনে রাখতে হবে যে ইউ এবং ভি এর মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে আলফা,
ইউ এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ সেটা থিটা, আর সিডি অর্থাৎ কি বিপরীত বিন্দু থেকে লব্ধি অর্থাৎ যেখানে পৌঁছিয়েছি সেই পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা এক্স হিসেবে ইন্ডিকেট করছি। দেখো তো বোর্ডে যা লিখেছি তা বুঝছো কিনা? তাহলে আমরা বোর্ডে এখন পর্যন্ত যা লিখলাম পৃথিবীর যে কোনো নৌকার জন্য সমবেগে চললে সেটা অ্যাপ্লাই করা সম্ভব। দেখো তো বোর্ডে, দেখো তো কারো কোনো ইস্যু থাকলে বলো 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 ফেলো। ইস্যু না থাকলে ওকে স্যার লিখে কমেন্ট করো। যারা ক্লাস করতেছো সবাই ওকে স্যার লিখলে পরে ক্লাস আগাবো। একজন লিখছে, তার মানে কি একজন ক্লাস বুঝেছে আর কেউ বুঝো নাই? একজন ক্লাস বুঝেছে আর কেউ বুঝো নাই? নৌকা নদীর মূল কনসেপ্ট শেষ। এখন দুইটা স্পেশাল কেস পড়াবো, এর বাইরে নৌকা নদীতে আর কোনো ইস্যু নাই। এখন দুইটা স্পেশাল কেস পড়াবো, এই দুইটা কেস যদি পারো তাহলে আর কোনো ইস্যু নাই। তাহলে স্পেশাল কেস 1, স্পেশাল কেস 1 সেটা হচ্ছে 1 নাম্বার কেসটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপারের জন্য। বাচ্চারা নদী পার হতে চাই কিন্তু সময় নাই, অর্থাৎ সময় আমার কাছে লিমিটেড। তাহলে এই লিমিটেড সময়ে আমি নদী পার হতে চাই, তাহলে কি করব আমি বলো? আমার কাছে সময় নাই, তাহলে সময়ের ইউনিভার্সাল সূত্র কি ছিল বলে ফেলো তো আমাকে। নদী পারাপারের ইউনিভার্সাল সূত্র কি ছিল? T=d/v sin r। তাহলে সেই ক্ষেত্রে সময় যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? টি এর মান মিনিমাম হইতে হবে। তাহলে টি এর মান কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে দেখো তো। এখান থেকে লেখা যায় টি এর সাথে ডি সমানুপাতিক, টি এর সাথে ভি ব্যস্তানুপাতিক, টি এর সাথে সাইন আলফা ব্যস্তানুপাতিক। তার মানে কি বলতো? টি এর সাথে ডি সমানুপাতিক অর্থাৎ নদীর প্রস্থ কমে গেলে সময় কম লাগবে। টি এর সাথে ভি ব্যস্তানুপাতিক অর্থাৎ নদীর কি বলতো নৌকার বেগ যদি বেশি হয় তাহলে সময় কম লাগবে। টি এর সাথে সাইন আলফা ব্যস্তানুপাতিক অর্থাৎ সময় কি হয় বলতো? সাইন আলফার মান বাড়লে টি এর মান কমবে। এখন দেখো তোমার হাতে সময় নাই দেখে কি নদীর প্রস্থ কমে যাবে? মনে করলে তুমি নদী পার হইতে চাও, এখন তোমার কাছে সময় নাই, তার মানে কি বলতো? নদীর প্রস্থ কমে যাবে? কমবে না। 2 নাম্বার, তোমার কাছে সময় নাই দেখে কি বলতো নৌকার বেগ কি হবে? বাড়বে। নৌকার বেগ বাড়াইতে পারবা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের থেকে কি কখনো বাড়ানো সম্ভব? কখনোই বাড়ানো সম্ভব না। তারপরে হচ্ছিল টাইমটা হচ্ছে সাইন আলফার ব্যস্তানুপাতিক অর্থাৎ সাইন আলফার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে টি এর মানটা কি হবে? মিনিমাম হবে। তার মানে বাচ্চারা আমরা এটা বলতে চাচ্ছি তোমাদেরকে যে এখানে ডি আর ভি কে চেঞ্জ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে টি এর মান যদি মিনিমাম হইতে হয়, T= যদি টি মিনিমাম হয় তাইলে সাইন আলফাকে ধরা যাবে সাইন আলফা ম্যাক্সিমাম। আমরা জানি সাইন আলফা কজ আলফার ম্যাক্সিমাম মান +1 অর্থাৎ সাইন কতর মান +1 বলতে পারো? সাইন 90 ডিগ্রির মান +1। তার মানে আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে যদি কখনো আমরা 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, কখনো যদি আমরা 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাইলে আমরা কি করব বলো তো? সবচেয়ে কম সময়ে নদী পার হতে পারবো। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি তোমাদেরকে যে টি মিনিমামের মানটা কত তাহলে বলো তো? টি মিনিমামের মান হচ্ছে ডি বাই কত? ভি সাইন 90 ডিগ্রি। তার মানে কি বলতো? ডি বাই কত? ভি। তার মানে কেউ যদি আমাকে প্রশ্ন করে টি মিনিমাম তাহলে আমরা কি লিখবো বলতো? ডি বাই কত বলতো? ভি। তার মানে তুমি যদি কি করো বলতো? লম্বভাবে তোমার আলফার মানটা যদি 90 ডিগ্রি হয়, খেয়াল করো বাচ্চারা, আলফার মানটা 90 ডিগ্রি, এর মানেটা কি বলতো? এই বরাবর স্রোত কাজ করলে তুমি এই বরাবর রওনা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বরাবর রওনা দিলেই কি তুমি এই বরাবর পৌঁছবা? অ্যান্সার হচ্ছে না। তুমি লম্বভাবে রওনা হলেই লম্বভাবে পৌঁছবা না। অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পার হওয়া যেই কথা, লম্বভাবে রওনা হওয়া কিন্তু একই কথা। ন্যূনতম সময়ে নদী পার হওয়া যেই কথা, লম্বভাবে রওনা হওয়া কিন্তু কি একই কথা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তোমাদেরকে যদি এখানে আলফা কত ডিগ্রি হয় বলতো? আলফা যদি কি হয় বাচ্চারা? আলফা যদি কি হয় বলতো? 90 ডিগ্রি হয়, তাহলে আলফা 90 ডিগ্রি এর মানে হচ্ছে w√ওভার কত বলতো? u² প্লাস কত? v², যেহেতু সাইন 90 ডিগ্রি। আর থিটা কি কার সাথে বলতো? থিটা হচ্ছে ইউ এর সাথে, তাহলে টেন ইনভার্স কত বলতো? ভি বাই কত? ইউ। আমার কথা কি বুঝতে পেরেছো? দেখো তো বুঝছো কিনা, আমাকে বলে ফেলো বুঝছো কিনা। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমরা যদি 90 ডিগ্রি কোণে রওনা হই তাহলে 90 ডিগ্রি কোণে পৌঁছানো যাবে না, কিন্তু সময়টা কম লাগবে। একই রকম ভাবে কেউ যদি আমাকে বলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাই, আমি কি চাই বলতো? ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাই।
বাচ্চারা তোমরা জানো কি না আমি জানি না, যে এটা যদি স্রোত হয় আর এইটা যদি নদীর আরেকটা প্রান্ত হয়, এইটা নদীর যদি আরেকটা প্রান্ত হয় বাচ্চারা, তাহলে আমরা কি করতে পারি বলো তো? ও বিন্দু থেকে যদি নদী রওনা হই, মানে নদী পার হতে চাই, তাহলে দুইটা রেখার মাঝখানে লম্ব দূরত্বই হচ্ছে ন্যূনতম দূরত্ব। অর্থাৎ এই নদী যদি আমার পার হইতে হয়, তাহলে অবশ্যই ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে কি বলতো? লম্ব বরাবর পার হইতে হবে। তাহলে যদি লম্ব বরাবর পার হইতে হয়, তাহলে তোমরা অবশ্যই জানো যে লম্ব বরাবর ডাব্লিউ থাকতে হবে। তাহলে এই বরাবর যদি ইউ হয় আর এটা যদি ডাব্লিউ হইতে হয়, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছ, এটা যদি ডাব্লিউ হইতে হয় অবশ্যই কি বলতো? স্থূল কোণে রওনা দিতে হবে। অর্থাৎ আমি যদি নদীটা লম্বভাবে পার হতে চাই, তাইলে ন্যূনতম দূরত্ব লাগবে এবং সেই ক্ষেত্রে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে হইতে পারে কি বলতো? লম্বভাবে নদী পার হওয়া, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া যেই কথা, সোজাসুজি সরাসরি নদী পার হওয়া কি বলতো? একই কথা। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া যেই কথা, সোজাসুজি বা সরাসরি পার হওয়া একই কথা। ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো একই কথা। ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো একই কথা। সরাসরি নদী পার হওয়া যেই কথা, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো কি বলতো? একই কথা। তার মানে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, যদি কোনো কারণে থিটা 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো বলতো? নৌকাটা নিয়ে সোজাসুজি নদী পার হইতে পারবো। তাইলে আমরা তোমাদেরকে তো আগেও শিখিয়েছি যে থিটা 90 ডিগ্রি মানে কি। তাহলে থিটা 90 ডিগ্রি হইলে আমরা তোমাদেরকে শিখিয়েছি কি মনে আছে? কজ আলফার মান কত হইতে হবে? মাইনাস ইউ বাই কত বলতো? ভি। তার মানে সেই ক্ষেত্রে এখানে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে। দেখো, নদীর ও বিন্দু থেকে রওনা হয়েছিলাম, ঠিক বিপরীত বিন্দুটা ডি ছিল, আর এখন কি যেইখানে গিয়ে পৌঁছাইছিলাম সেটা সি ছিল। এখন এটা কি ডি আর সি এর মধ্যে আলাদা কোনো বিন্দু না? সেম বিন্দু, অবশ্যই সেম বিন্দু। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু কি আরেকটা শর্ত হচ্ছে এক্স এর মান 0। আমরা তো বলছিলাম এক্স এর মানটা কি ছিল মনে আছে তোমাদের? নদীর ঠিক বিপরীত বিন্দু থেকে যেই বিন্দুতে পৌঁছিয়েছিলাম সেই বিন্দুর দূরত্ব। আর এখন তাইলে আমরা কোথায় পৌঁছিয়েছি দেখো তো? এখন আমরা ঠিক বিপরীত বিন্দুতেই পৌঁছিয়েছি। তার মানে এক্স এর মানটা এখানে কত বলতো? 0। তাহলে এক্স এর মানটা যদি 0 হয়, তাহলে ইউ প্লাস ভি কি কজ আলফা ইন্টু টি, এটাও কত বলতো? 0। তার মানে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু কত? 0। তার মানে কজ আলফার মান কত বলতো? মাইনাস ইউ বাই কত? ভি। এখান থেকেও লেখা যায়। আর থিটার মান 90 ডিগ্রি হলে তো কজ আলফা ইউ বাই ভি ছিল। আর মনে আছে নিশ্চয়ই তোমাদেরকে যে ডাব্লিউ সমান কত ছিল? √ ভি স্কোয়ার মাইনাস কত বলতো? ইউ স্কোয়ার। মনে আছে? থিটা 90 ডিগ্রি হলে লব্ধির সূত্র ছিল এটা। তাহলে একটা মজার বিষয় খেয়াল করে দেখো, যখন আমরা কি করছি বলতো? থিটা 90 ডিগ্রি হয়েছে, তখন এইটা তো আলফা তো স্থূল কোণ, সেটার মান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন আমার যেটা কথা ছিল তোমাদের সাথে, যে আমি যখন সোজাসুজি সরাসরি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছিয়েছি, তখন কি হয়েছে? তখন থিটা 90 ডিগ্রি হয়েছে। আর যখন থিটা 90 ডিগ্রি হয়েছে, তখন আলফার মান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি হয়েছে। যখন আলফার মান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি হয়েছে, তখন ডাব্লিউর মান √ ভি স্কোয়ার মাইনাস কি হয়েছে? ইউ স্কোয়ার হয়েছে। অর্থাৎ আমরা যখন ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছিয়েছি, তখন আমরা যখন বিপরীত বিন্দুতে পৌঁছিয়েছি, তখন আমাদের টি এর মান যদি বের করতে বলে, তাহলে বি ডি বাই কত? ভি সাইন আলফা। এটা ইউনিভার্সাল সূত্র, এটা দিয়ে তো বের করা যাবেই। কিন্তু একটা মজার বিষয় খেয়াল করে দেখো, ডি এর নিচে ভি সাইন আলফা কেন এসেছিল মনে আছে তোমাদের? ডি এর নিচে ভি সাইন আলফা, এই যে ডি এর নিচে ভি সাইন আলফা এই জন্যই এসেছিল, কারণ কি ডি বরাবর তখন ভি সাইন আলফা কাজ করে। ঠিক একই রকম ভাবে এইখানে দেখো, এই যে এটা যখন ডি, প্রস্থ যখন ডি, তখন ডি এর সাথে কি ভি সাইন আলফা তো কাজ করতেই পারে। কিন্তু এইখানে চিত্র অনুযায়ী যখন থিটা 90 ডিগ্রি, তখন ডি এর নিচে ডাব্লিউ কেও লেখা যায়। অর্থাৎ যখন তোমাদেরকে থিটা 90 ডিগ্রির কথা বলবে, তখন আমরা টি এর সূত্রটা চাইলে ভি সাইন আলফা দিয়ে বের করতে পারি, কিন্তু তখন কিন্তু আলফার মান দেওয়া নেই। তখন কি বলা থাকবে? তখন থিটার মান 90 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন ডি এর সূত্র ডিরেক্ট লিখবো আমরা √
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দুইটা কেস, একটা হচ্ছে থিটা 90 ডিগ্রি, আরেকটা হচ্ছে আলফা 90 ডিগ্রি। একটা হচ্ছে লম্বভাবে রওনা হওয়া, আরেকটা হচ্ছে লম্বভাবে পৌঁছানো। ঠিক বিপরীত বিন্দু যেই কথা, লম্বভাবে পৌঁছানো কিন্তু একই কথা। কথা বুঝছো কিনা দেখো। প্রিয় বাচ্চারা, তোমাদের ইন্টারমিডিয়েটের সবচেয়ে সহজ টপিকের নাম কি? ভেক্টরের সবচেয়ে সহজ টপিকের নাম নৌকা নদী, এবং এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। নৌকা নদী থেকে ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। সেহেতু একটু মনোযোগ দাও বাচ্চারা। জাস্ট দুইটা টপিক, একটা থিটা 90 আর একটা আলফা 90। তাহলে যদি একটু ফাইনালি আমরা বলি তোমাদেরকে যে যদি কি হয় বলো তো, আলফা 90 হয় তাহলে টি এর মানটা হচ্ছে ডি বাই ভি সাইন 90 বা ডি বাই ভি। আর যদি কোনো কারণে থিটা 90 ডিগ্রি হয় তাহলে টি এর মান হচ্ছে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কথা বুঝছো কিনা দেখো। তাহলে আমরা যদি একটু তোমাদেরকে কিছু প্র্যাকটিস করাতে চাই, টপিক 5-এর প্রবলেম 1। আসলে আমি আশা হতো টপিক 3-4-এ অনেক প্রবলেম থাকার কথা তোমাদের, কিন্তু আমি আসলে কেন সমস্যা খুঁজে পাচ্ছি না তোমাদের আমি জানতেছি না। আসলে টপিক 3-4-এ কিন্তু অনেক প্রবলেম থাকার কথা। তাহলে আলফার মান দেখো কি দেওয়া আছে, নদীতে স্রোতের বেগ দেওয়া আছে। আমি বারবার বলতেছি আমি স্রোতের বেগটাকে ইউ দিয়ে লিখছি, তুমি স্রোতের বেগটাকে ভি দিয়েও লিখতে পারো, আবার ইউ দিয়েও লিখতে পারো, পি দিয়েও লিখতে পারো, ভি1 দিয়েও লিখতে পারো। এক এক জায়গায় এক একভাবে লেখা আছে। তাহলে স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে ইউ এর মান দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ দেখো, নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে নদীর প্রস্থ 10 কিলোমিটার, তাহলে ডি এর মান দেওয়া আছে 10 কিলোমিটার। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে, তার মানে কি বলতো, 1 নম্বর বলছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, তার মানে থিটা কত ডিগ্রি বলো? থিটা 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিক বরাবর চালনা করতে, তাহলে কোন দিক বরাবর চালনা করতে হবে? সর্বনিম্ন কোণে, সর্বনিম্ন দূরত্বে নদী যদি পার হতে চায় নৌকাটি কোন দিকে চালনা করতে হবে, কোন দিক বরাবর চালনা করতে হবে? তাহলে আলফার মান কত বলো তো? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। শতকরা 99% ক্ষেত্রে একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে, যখন সরাসরি নদী পার হতে বলবে শতকরা 99% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে দেখবা স্রোতের বেগের তুলনায় নৌকার বেগটা দ্বিগুণ। অর্থাৎ আলফা ইকুয়াল টু কজ ইনভার্স যখন আসবে তখন এখানে হাফ আসবে। দেখো এখানে কত 6 আর কত 12, তাহলে কজ ইনভার্স হাফ মানে 120 ডিগ্রি। একই রকম ভাবে আমাকে প্রশ্ন করছে সর্বনিম্ন দূরত্বটা কত, তাহলে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে যদি এই ক্ষেত্রে চিন্তা করি তাহলে লব্ধি কত বলতো? ওসি সমান কি ডাব্লিউটি। তাহলে ডাব্লিউর মানটা কত? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর টি এর মানটা কত? ডি বাই রুট ওভার কত? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ ডি। তারপরে 2 নম্বর আমাকে প্রশ্ন করেছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে, সর্বনিম্ন সময় তার মানে আলফা 90 ডিগ্রি, নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে? আলফা 90 ডিগ্রি কোণেই চালনা করতে হবে। পথের দৈর্ঘ্য মানে ডাব্লিউ ওসি চাইছে, তাহলে ওসি সমান ডাব্লিউটি। তাহলে ডাব্লিউর মান কত? রুট ওভার, যেহেতু আলফা 90 তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর ওইটা কত? ডি বাই কত? ডি বাই কত বলো তো? ডি বাই কত? ভি সাইন আলফা। তাহলে রুট ওভার ইউ এর মান কত বলো তো? 6 স্কোয়ার প্লাস কত? 12 স্কোয়ার। আর কত বলো তো? ডি এর মান কত? 10 বাই কত? 12। তাহলে এত আওয়ার। আশা করি বুঝতে পেরেছো। দেখো তো বুঝতে পেরেছো কিনা। তাহলে এই টপিকটা করে ফেলবা। টপিক 5-এর হোমওয়ার্ক। আমরা আপেক্ষিক বেগে ঢুকতে পারতাম আজকে, কিন্তু আপেক্ষিক বেগে ঢুকলে মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিকের নাম হচ্ছে আপেক্ষিক বেগ। তো সেই ক্ষেত্রে ওইটা মাথা নষ্ট করতে চাই না তোমাদের। প্রবলেম 2 করবা, 3 করবা, 4 করবা, 8 করবা। তারপরে সিকিউ 41 করবা, 40 করবা, 43 করবা, 47 করবা, 48 করবা, 56 করবা, 57 করবা, 56 লাগবে না, 57 আর 59 করো। এমসিকিউ সব করো। আচ্ছা, এখন আমরা একটু সলভে যাই, দেখি তোমাদের কি প্রবলেম আছে। আমি জানি প্রবলেম থাকার কথা। এমসিকিউ টপিক 3-এর এমসিকিউতে কারো প্রবলেম আছে? টপিক 3-এর এমসিকিউতে কারো ইস্যু আছে?
ঠিক আছে, তোমরা যদি মানে ক্লাসের পূর্ণাঙ্গ মজা নিতে চাও তাহলে অবশ্যই সলভ করতে হবে। সলভ না করলে কিন্তু ফিজিক্সে কিছু শেখা যাবে না। আমি থিওরি শিখাইলাম, তুমি সারাদিন থিওরি পড়লা কিন্তু কি কোনো সলভ করলা না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। প্র্যাকটিসে গেলেই কি হবে, প্রবলেম সৃষ্টি হবে। তাহলে আগে আমাকে একটু সাহায্য করো। টপিক 3 এমসিকিউতে প্রবলেম নাই। 7, 14, 15, 40। 7, 14, 15, 40 প্রবলেমে কোনো প্রবলেম। টপিক 3 প্রবলেমে কোনো প্রবলেম। সিকিউতে প্রবলেম আছে। টপিক 4 এর এমসিকিউ। চলো তাহলে সিকিউ কি পেলাম, তাহলে আমরা টপিক 3 শুধু এমসিকিউ কিছুতে প্রবলেম পেলাম। 7, 14, 15, 37। টপিক 3 আসো এমসিকিউ বলছে 7 নাম্বার এমসিকিউতে কি প্রবলেম। 7 নাম্বার এমসিকিউটা দেখো। 7 নাম্বার এমসিকিউতে কি প্রবলেম, তাহলে এই বরাবর এ বি কাজ করতেছে, এই বরাবর বিসি কাজ করতেছে। তাহলে বলছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। আমি নিজে করিয়ে দিয়েছি এটা। কিউ আর আর যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে কি পায়ের সাথে পা মিলছে না পায়ের সাথে মাথা মিলছে, পায়ের সাথে পা মিলছে না পায়ের সাথে মাথা মিলছে, পায়ের সাথে মাথা মিলছে। তাহলে আমরা বলছিলাম তাহলে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে পায়ের সাথে মাথা মিললে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ দিলে কত থাকে, 120 ডিগ্রি হবে। তারপরে কি প্রশ্ন করছে দেখো। তারপরে আমাকে প্রশ্ন করেছে যে এ আর বি ভেক্টর দুইটা আছে, বলছে লব্ধি ভেক্টর প্রত্যেকের সাথে 45 ডিগ্রি কোণে আনত আছে। দুটি সমান ভেক্টর, তাহলে মান সমান। তাহলে যদি এটা 45 ডিগ্রি হয়, এটাও যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা কি বলতো, লম্ব ভেক্টর না। তাহলে লম্বর রেজাল্টেন্টের সূত্র কি শিখাইছিলাম বলা আছে, এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। দুইটার মান সমান, তাহলে কি হয় বলতো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কত √2a। বুঝছো কিনা দেখো। তারপরে আমাকে বলা হয়েছে 14 নম্বরের প্রবলেম আছে। 14 নাম্বার দেখি। 14 নাম্বার এখনো পড়াই নাই, এটা পরে পড়াবো। 15 নাম্বার, দুটি ভেক্টরের যোগ বিয়োগের ফল একই। আমরা তোমাদের খুব সুন্দর করে শিখিয়েছিলাম যোগ ফলের মান আর বিয়োগ ফলের মান যদি সমান হয় তবে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে বলতো, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আমরা সুন্দর করে শিখিয়েছিলাম যোগ ফলের মান বিয়োগ ফলের মান সমান হইলে কি হয়, এটা সুন্দর করে শিখিয়েছিলাম, লম্ব হয়। তারপরে বলছে কত নাম্বার, তারপরে এমসিকিউ বলছে হচ্ছে 37, 40। 37 আর 40 যে কোনো দুটি ভেক্টরের লব্ধির মান প্রতিটি ভেক্টরের মানের সমান হবে। কারণ কি বলতো, এখানে কি বলা হয়েছে দেখো, এইগুলি এবিসি তিনটা ভেক্টরের মান পরস্পর সমান বলছে। তাহলে এটা এক্স হলে এটাও এক্স, মধ্যবর্তী কোণ 120। তাহলে যদি সমান মানের দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত হয়, 120 হয়, তাহলে লব্ধির মানও কি হবে, তাদের সমান হবে। তারপরে কি বলছে 37-এর পরে 40 বলছে একজন। 40 তো আরো সহজ। 40 তো আরো সহজ। দেখো এদিকে এম দেওয়া আছে, এদিকে এল দেওয়া আছে। তাহলে দেখো তো এন আর এল একই দিকে, তাহলে এন প্লাস এল, তার বিপরীত দিকে কে এম, তাহলে ইকুয়াল টু এম। তাহলে এন প্লাস এম, তাহলে কি লিখতে পারি, এন প্লাস এল মাইনাস এম। এটা হইতে পারে অ্যান্সার। তারপরে কি বলতো, এটাও হইতে পারে অ্যান্সার। ক আর গ দুইটি অ্যান্সার। ডান। আমরা উপাংশের কিছু ব্যবহার দেখতে পারি তোমাদের মাধ্যমে। উপাংশের কিছু ব্যবহার হইতে পারে। উপাংশের ব্যবহার দেখতে চাই। উপাংশের ব্যবহারটার 1 নাম্বার ব্যবহার যেটা, সেটা হচ্ছে লন রোলার। যদি কোনো কারণে একটা চাকা হয়, একটা সিঙ্গেল চাকা, এটার নাম লন রোলার, এটাকে বলি লন রোলার। তাহলে এই লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। তোমরা ট্রলি ব্যাগ দেখছো, ট্রলি ব্যাগ কীভাবে টেনে টেনে নেয় দেখছো। তাহলে এই যে ট্রলি ব্যাগ যে টেনে টেনে নেয়, এটা কিন্তু আসলে কোনো স্টাইল না, এটা সায়েন্স। তাহলে আমরা আজকে সেই সায়েন্সটা শিখতে যাচ্ছি। দেখো একটা লন রোলার কোনো একটা তলের মধ্যে বসে আছে। তাহলে এই লন রোলারটা যদি তলের মধ্যে বসে থাকে, তাহলে তার ওজন mg নিচের দিকে কাজ করছে। তাহলে এই লন রোলারটারে আমরা যদি কি করি বলতো, F বলে টানি। এই লন রোলারটাকে যদি আমরা কি করি বলতো, F বলে টানি। কার সাথে, আনুভূমিকের সাথে থিটা কোণ করে। F বলে যদি আনুভূমিকের সাথে থিটা কোণ করে, তাহলে এটা হচ্ছিল কি বলতো, টানা হইল। সেম লন রোলারটাকে যদি এমন হয় এই তলের মধ্যে বসেছিল, তার ওজন নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই লন রোলারটারে আমি F বলে ঠেলা দিলাম। এই দুইটা চিত্রের মধ্যে পার্থক্য বলো। তাহলে এখন আমরা যদি কি করি বলতো, লন রোলারটারে আমি F বলে টানি। তাহলে তুই টানলে কি হইতেছে, Fটা দুইটা উপাংশে ভাগ হবে। এই বরাবর একটা উপাংশ, সেটা হচ্ছে F cos থিটা, আর তার লম্ব বরাবর একটা উপাংশ, সেটা হচ্ছে কি বলতো, F sin থিটা। তাহলে দেখো আমি যে F বলটা প্রয়োগ করেছিলাম তার উপর, সেটা কয়টা উপাংশে ভাগ হয়েছে, দুইটা উপাংশে ভাগ হয়েছে। একটা কি কজ উপাংশ, আরেকটা হচ্ছে সাইন উপাংশ। যখন কজ উপাংশ নিয়েছি, সেই কজ উপাংশটা লন রোলারটাকে সামনের দিকে এগিয়ে দিছে, আর সাইন উপাংশটা তার কি করছে বলতো, ওজনের বিপরীতে কাজ করছে। তাহলে এই চিত্রের মধ্যে আমি যদি জিজ্ঞেস করি এই লন রোলারটার আপাত ওজন কত, এই লন রোলারটার আপাত ওজন কত, তাহলে সেটা W প্রাইম সমান কত,
mg মাইনাস এফ সাইন থিটা। আর একই বলে যখন এখানে এফ বলে ঠেলা দিলাম, ঠেলা দিলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে একটু দেখো। এটা যদি ভূমির সাথে থিটা কোণ করে ঠেলা দেই, তাহলে এই বরাবর এফ বল প্রয়োগ হয়েছে, এইটা যদি থিটা হয় এই বরাবর এফ কস থিটা, আর তার লম্ব বরাবর এফ সাইন থিটা। তাহলে এই এফ বলটা কয়টা উপাংশে ভাগ হয়েছে দেখো তো, দুইটা উপাংশে ভাগ হয়েছে, একটা কজ উপাংশ, আরেকটা হচ্ছে কি বলতো সাইন উপাংশ। তাহলে এই লন্ডোলারটা যখন আমি টানছি তখন কি হয়েছে, এফ বল দিয়ে টানছিলাম, ঠেলছি যখন তখনও এফ বল দিয়ে ঠেলছিলাম। তাহলে যখন টানছিলাম তখন কি কজ উপাংশের জন্য সামনে আগাইছে, যখন ঠেলছি তখনও কজ উপাংশের জন্য সামনে আগাইছে। কিন্তু পার্থক্য হচ্ছে এইখানে আপাত ওজনটা কত বলতো, এমজি দিকে কি বলতো এফ সাইন থিটা। কারণ কি একটু খেয়াল করে দেখো, দেখো এইটা হচ্ছিল এফ, তাহলে এই এফ কস থিটা আর এফ সাইন থিটা এমনভাবে লম্ব উপাংশে ভাগ হবে যাতে এফটা মাঝখানে থাকে। একই রকমভাবে এইখানেও এই এফটা যখন প্রয়োগ করেছি তখন এফ কস থিটা এফ সাইন থিটা এমনভাবে ভাগ হবে যাতে এফটা কোথায় থাকে, মাঝখানে থাকে। ফলশ্রুতিতে এইখানে ওজনটা কি করছে, কমে গেছে, আর এইখানে ওজনটা কি হয়েছে বলতো, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কোন ক্ষেত্রে লন্ডোলারটা সহজ হবে, মুভ করা সহজ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে যেই লন্ডোলারের ওজন কম। কারণ কি একই বল, দেখো একই বল যখন প্রয়োগ করছি তাহলে দুইটা লন্ডোলারই সামনে কি করছে এফ কস থিটা, অর্থাৎ দুইটারই এফ কস থিটার মানটা সেম। কিন্তু যার ওজন কম তার ঘর্ষণ কম হবে, যার ওজন বেশি তার ঘর্ষণ কি হবে, বেশি হবে। ফলে কি বলতো, এই লন্ডোলারটাকে ঠেলা বা টানার মধ্যে কোনটা সহজ, সেটা হচ্ছে টানা সহজ ঠেলা কঠিন। এখন প্রশ্ন হচ্ছে সব সময় যে টানা সহজ বা টানতেই হবে বিষয়টা তা না। আমরা সব সময় কিন্তু সহজ বা হালকা করা উদ্দেশ্য থাকে না। যেমন মনে করলো পিচ, দেখছো না ক্রিকেটের পিচ তৈরি করার সময় এক ধরনের রোলার ঠেলে, ঠিক আছে, তখন যে রোলারটা ঠেলতেছি তখন উদ্দেশ্যটা কি, পিচ যাতে, বা রাস্তার পিচ ঢালাই পথে যখন পিচ দেয় তখন দেখবে একটা রোলার দিয়া সামনে কি করতেছে বলতো, এটারে নিচে ডাবিয়ে দিতেছে। এখানে উদ্দেশ্য কি, অথবা মনে করলো যখন ঘাস কাটে, ঘাস কাটার যন্ত্র দেখছো সামনে ডাবায় ডাবায় কাটতে হয়। তাহলে এই সকল ডিভাইসের ক্ষেত্রে, পিচের ক্ষেত্রে, ক্রিকেটের পিচ বা পিচ ঢালাই পথ, অথবা যখন ঘাস কাটে তখন কি করতে হয় বলতো, তখন কিন্তু আমার কি এটারে মুভ করানো, মানে মুভ করানোটাই নেসেসারি না। এখানে হচ্ছিল কি যত বেশি কাটতে পারি বা যত বেশি ডাবাই দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আবার টানার দরকার নেই, সেই ক্ষেত্রে কিন্তু আবার ঠেলা দরকার। সেই ক্ষেত্রে ওজনটা বাড়ায় দিলে বেশি পিচটা কি করবে, নিচে মিশবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? ডান। তাহলে সেই জন্য লন্ডোলার টানা থেকে ঠেলাটা কি বলতো কঠিন, বা টানাটা সহজ। সেম জিনিসটা আমি যদি মানুষ হাঁটতে চাই, যদি মানুষের হাঁটা চিন্তা করো, তাহলে এখানে যদি একটা মানুষ থাকে, তাহলে মানুষ হাঁটতে চায়, তাহলে মানুষ যখন হাঁটতে চায় তখন সে কি করে বলতো, মাটির মধ্যে যখন মানুষ একটা হাঁটতে চাইবে তখন সে মাটির উপর কোণ করে বল প্রয়োগ করবে, তাহলে মাটির উপর যখন কোণ করে বল প্রয়োগ করবে তখন এটা ক্রিয়া থাকলো, তাহলে এটা ঠিক বিপরীত দিকে হবে প্রতিক্রিয়া। তাহলে এটা যদি অ্যাকশন হয়, এটার বিপরীত দিকে সেম একটা কি হবে, রিঅ্যাকশন হবে। একটা জিনিস মনে রাখবা, কোনো একটা বস্তু যদি নিজের উপর বল প্রয়োগ করতে চায় সেটা কখনো পারবে না। কোনো বস্তু কখনো নিজের উপর বল প্রয়োগ করতে পারে না। তাহলে আমি যদি বল প্রয়োগ করতে চাই, তাহলে আমি মাটির উপর বল প্রয়োগ করলে মাটি আমার উপর কি করবে, প্রতিক্রিয়া করবে। তাহলে আর এই প্রতিক্রিয়ার জন্য আমি সামনের দিকে মুভ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি অ্যাকশন করেছি এফ, আমাকে রিঅ্যাকশনও দিয়েছে এফ। তাহলে ভূমির সাথে কোণটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর উপাংশটা কি হবে, এফ কস থিটা, আর লম্ব বরাবর উপাংশটা কি হবে, এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা তার ওজন, নিচের দিকে তো ওজন কাজ করবে, ওজনটাকে মিনিমাইজ করবে, মানে কমাবে বা প্রশমিত করবে বা জিরো করে ফেলবে, আর এফ কস থিটা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কি বলতো অ্যাকশন, এইটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে আমরা বলতে পারি আমি যখন মাটির মধ্যে বল প্রয়োগ করবো, তুমি চিন্তা করে দেখো, তুমি যখন মাটিতে বল প্রয়োগ করো তখন কি করো, তো একটা কোণ করে বল প্রয়োগ করো। তাহলে এই কোণ করে যখন বল প্রয়োগ করো তাহলে এটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশনটা হচ্ছিল কি বলতো, অ্যাকশনটা কত বলতো এফ, আর রিঅ্যাকশনটাও কত বলতো এফ। তাহলে একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে কি বলতো প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়াটা হচ্ছে কি বলতো, ক্রিয়াটা হচ্ছে কি মাটির উপর, আর মাটি আমার উপর কি করে, প্রতিক্রিয়া। তাহলে এই প্রতিক্রিয়ার কয়টা উপাংশ বলতো, দুইটা উপাংশ, একটা কজ উপাংশ আর একটা কি সাইন উপাংশ। তাহলে কজ উপাংশ আর কি করে বলতো, সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর সাইন উপাংশ তার ওজনটাকে কিছুটা হ্রাস করে। সেম জিনিসটা হয় পাখির ক্ষেত্রে। একটা পাখিকে যদি তুমি উড়াতে চাও, মনে করো এটা একটা পাখি, তাহলে পাখির দুইটা ডানা থাকে, যদি পাখির দুইটা ডানা থাকে, একটু চিন্তা করে আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও তোমরা। তাহলে পাখি ডানা দিয়ে কি করে বলতো, ক্রিয়া করবে। পাখি ডানা দিয়ে, এটা মনে করলো পাখি একটা ডানা দিয়ে এফ বলে প্রয়োগ করলো ভূমির সাথে, থিটা কোণ করে, এটার একটা রিঅ্যাকশনও হবে এফ। এই পাশের ডানা দিয়ে এফ বলে ক্রিয়া করলো,
থিটা কোণ করে এটার প্রতিক্রিয়াও হবে কি বলতো এফ। ধরে নিলাম পাখি কি করছে, দুইটা ডানা দিয়ে একই বল প্রয়োগ করছে, একই বল প্রয়োগ করছে, একই কোণে প্রয়োগ করছে, তাহলে এইভাবে বল প্রয়োগ করছে। একটা একটা চিন্তা করো, এটা এফ, এই এফ এর রিয়াকশনও এফ, ফলে এই এফটা দুইটা উপাংশে ভাগ হবে, একটা কজ উপাংশ আর একটা কি সাইন উপাংশ। একটু খেয়াল করো, একটু নজর দাও। তাহলে এই এফ এর এই যে এই এফটার কথা চিন্তা করো, এই এফটার দুইটা উপাংশ, এই বরাবর এফ কস থিটা আর লম্ব বরাবর এফ সাইন থিটা। আবার এই এফটার কথা বলো, এই নিচের দুইটা এফ বাদ, কারণ এই নিচের দুইটা এফ কি করছি, বাতাসের উপর ক্রিয়া করছি, বাতাস আমাদের উপর কি করবে, প্রতিক্রিয়া, তাহলে আমরা গতিশীল হবো প্রতিক্রিয়ার জন্য। তাহলে এই এফটার দুইটা উপাংশ, এই বরাবর কি বলতো এফ কস থিটা আর তার লম্ব বরাবর কি বলতো এফ সাইন থিটা। তাহলে একটু চিন্তা করে, এই কস থিটা এই দুই পাশের কস থিটা বাদ, একে অপরকে নিষ্ক্রিয় করে দিল, তাহলে রইল কি বলতো 2f সাইন থিটা। তাহলে সে উপরের দিকে গতিশীল হবে কিসের জন্য, 2f সাইন থিটার জন্য। আমি আবার বলি, এখান থেকে আমি বল প্রয়োগ করলাম, এটা একটা চিন্তা করে, এটা বল প্রয়োগ করলাম, তাহলে এটার প্রতিক্রিয়া পাইলাম, সেই প্রতিক্রিয়া দুইটা উপাংশে ভাগ হবে, এই বরাবর কস আর মাথা বরাবর কি বলতো সাইন। একই রকম এই পাশের যখন বল প্রয়োগ করব তখন এইখানে প্রতিক্রিয়া পাবো, এই বরাবর হবে কস আর মাথা বরাবর হবে কি সাইন। এই দুই পাশের যে দুইটা কস একে অপরকে মিনিমাইজ করে দিবে, আর সাইন থিটার জন্য উপরের দিকে উড়ন দেবে। বুঝছো কিনা দেখো, তার মানে এইখানে দেখো, তাহলে এই পাখিটা মূলত উপরের দিকে কত 2f সাইন থিটার জন্য উপরের দিকে দৌড় দিবে। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট যেই ব্যবহারটা আমরা শিখবো সেটা হচ্ছে নৌকার গুণ টানা। নৌকা যখন পানির মধ্যে চলে তখন কি হয় বলতো, নৌকা যখন পানির মধ্যে চলে তখন কি হয়, প্রবাহী ঘর্ষণ কাজ করে, আর এই প্রবাহী ঘর্ষণ কাজ করার কারণে সেখানে কি হয় বলতো, প্রবাহী ঘর্ষণের মানটা কি হয় অনেক কম থাকার কারণে নৌকাকে সহজে পানির মধ্যে দিয়ে গতিশীল করা সম্ভব। কোনো কারণে নৌকা যদি কাদার মধ্যে আটকে যায় বা বালুর মধ্যে আটকে যায়, তখন চাইলেও তুমি বৈঠা দিয়ে তারে কি করতে পারবে না বলতো, মুভ করাতে পারবে না। তখন কি করা হয়, তখন মনে করো এটা হচ্ছে আমার একটা নৌকা, এখানে কাদা আটকে গেছে, তখন আমি এই নৌকার এক প্রান্তে একটা রশি বেঁধে সেই রশিটা দিয়ে আমরা নৌকাটাকে মুভ করতে যাচ্ছি। আমার উদ্দেশ্য দেখো, নৌকাটা দিয়ে নৌকাটার মধ্যে রশি বেঁধে আমি মনে করো ওয়ে বরাবর টানছি, কিন্তু আমার উদ্দেশ্য ওয়ে বরাবর নৌকাটাকে মুভ করানো না। আমি কি করতেছি, নৌকাটাকে আমার দিকে টানতেছি, কিন্তু আমার উদ্দেশ্য আমার দিকে নৌকাটাকে নিয়ে আসা না, নৌকাটাকে ডান দিকে বা বাম দিকে গতিশীল করা। অর্থাৎ চিত্রে এইখানে দেখলে বুঝতে পারবো বিষয়টা। আমার উদ্দেশ্য আমি এই নৌকাটাকে এই বরাবর মুভ করাবো। অর্থাৎ আমি যখন ভূমির সাথে নৌকাটাকে থিটা কোণে এফ বল প্রয়োগ করলাম, তাহলে এটা দুইটা উপাংশে ভাগ হবে, এই বরাবর এফ কস থিটা আর তার লম্ব বরাবর এফ সাইন থিটা, লম্ব বরাবর এই বরাবরকে এফ সাইন থিটা। নৌকার যে বৈঠা বা হাল আছে, বৈঠা বা হাল আছে, লগি আছে, সেটা দিয়ে আমি কি করবো বলতো, নৌকার এফ সাইন থিটার বিপরীতে বল প্রয়োগ করাবো নৌকার বৈঠা দিয়ে। তাহলে এফ সাইন থিটার বিপরীতে যখন নৌকার বৈঠা দিয়ে বল প্রয়োগ করব, তাহলে থাকবে কি বলতো এফ কস থিটা। তাহলে নৌকাটা এই ডান পাশে এফ কস থিটা বরাবর মুভ করবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? আবার খেয়াল করো, আমি বল প্রয়োগ করছি ওয়ে বরাবর, ওয়েটা ভূমির সাথে থিটা কোণ করে কাজ করতেছে, তাহলে সেই এফ এর কয়টা উপাংশ থাকবে, দুইটা, ভূমি বরাবর এফ কস থিটা, লম্ব বরাবর এফ সাইন থিটা। তাহলে এই এফ সাইন থিটার বিপরীতে আমি বৈঠা দিয়ে যখন বল প্রয়োগ করব, তখন এই এফ সাইন থিটা আর বৈঠার কি বলটা একে অপরকে নাকচ করে দিবে। তাহলে বাকি রইল কি বলতো এফ কস থিটা। তাহলে এই এফ কস থিটার কারণে নৌকাটা ভূমি বরাবর গতিশীল হবে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি চাচ্ছি অল্প বল প্রয়োগ করে নৌকাটাকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাইলে সেই ক্ষেত্রে নৌকাটাকে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যেতে চাইলে, দ্রুত সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, কস থিটা এফ কস থিটার মান বাড়াইতে হবে। তাহলে এফ কস থিটার মান বাড়াইতে হইলে অবশ্যই থিটার মান কমাইতে হবে। নৌকাটাকে যদি আমরা কি করি, এফ বল প্রয়োগ করি থিটা কোণ করে, তাহলে এফ এর কয়টা উপাংশ কাজ করবে, দুইটা, ভূমি বরাবর কস উপাংশ আর লম্ব বরাবর কি বলতো সাইন উপাংশ। তাহলে এই এফটার ভূমি বরাবর এফ কস থিটা কাজ করতেছে, লম্ব বরাবর এফ সাইন থিটা কাজ করতেছে। তাহলে সেই ক্ষেত্রে এই কজ উপাংশর একটু খেয়াল করো, সেই ক্ষেত্রে এই কজ উপাংশের মানটা যত বাড়বে নৌকা দ্রুত সামনের দিকে তত আগাবে। তাহলে এখন তাহলে থিটার মান কমাইতে হবে। এখন থিটার মান কিভাবে কমাবা, তুমি যত কি করো বলতো, ভূমির কাছাকাছি আইসা কি করবা বলতো, নৌকাটাকে টানবা, তত কি হবে বলতো এফ কস থিটার মান বাড়বে। কিন্তু তুমি যদি কি করো আবার বেশি কাছে আসতে যাও, তাহলে তো তুমি আবার পানিতে নেমে যেতে হবে। আমি কিন্তু সুতা দিয়ে বা রশি দিয়ে যে আমি টানতেছি, এটা কোত্থেকে টানতেছি, শুকনা জায়গা বা পাট থেকে টানতেছি। আমি যদি পানিতে নেমে যাই তাহলে নৌকা আরো দ্রুত সামনে আগাবে, কিন্তু পানিতে নামলে তো আমি কাদায় নেমে যাবো, পানিতে নেমে যাবো, পানিতে নামলে তো আমি আবার কি প্রতিক্রিয়া বল সেই রকম পাবো না, রিজিড বডি বল পাবো না। সেই ক্ষেত্রে থিটার মান চাইলেই যে আহামরি কমানো যাবে তা না। এই থিটার মান কমানোর আরেকটা টেকনিক আছে। আমরা জানি থিটা সমান কি বলতো, চাপ বাই ব্যাসার্ধ।
তাহলে থিটা কমাইতে চাইলে কি করতে হবে, ব্যাসার্ধ কমাইতে হবে, সরি ব্যাসার্ধ বাড়াইতে হবে। এখানে ব্যাসার্ধ বলতে আমি যে রশিটা দিয়ে নৌকাটাকে টানতেছি সেই রশির দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে থিটা যদি রশির দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়, থিটা যদি রশির দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে ঘটনাটা ঘটবে হচ্ছিল রশির দৈর্ঘ্য যত বাড়বে থিটা তত কমবে, আর থিটা যত কমবে তত নৌকা দ্রুত সামনে আগাবে। তার মানে এখানে আরেকটা কনসেপ্ট আসতে পারে, রশির দৈর্ঘ্য বাড়ানো। এখন রশির দৈর্ঘ্য যদি বাড়াইতে চাই বাচ্চারা, রশির দৈর্ঘ্য যদি বাড়াইতে চাই তাহলে কি করতে হবে, অনেক বড় রশি দিয়ে টানতে হবে। এখন বিষয়টা এরকমও না যে তুমি কি করলা বলো তো, নৌকা এখানে রয়েছে, সেন্ট মার্টিনে নৌকা আছে, তুমি ঢাকা থেকে রশি দিয়ে টানা শুরু করলা, তাহলে নৌকা তোমার বাসায় তাড়াতাড়ি চলে আসে। মানে রশির দৈর্ঘ্য ইফেক্ট ফেলে, কিন্তু বিষয়টা এরকমও না যে আহামরি ধরনের ইফেক্ট ফেলে। আর একটা বিষয় তোমার মাথায় রাখতে হবে, তুমি যদি 100 নিউটন বল প্রয়োগ করো তাহলে এই 100 নিউটন কিন্তু দুইটা উপাংশ সৃষ্টি করবে। অর্থাৎ তোমার এই এফ কস থিটার মান, রশির দৈর্ঘ্য যতই বাড়াও থিটার মান যতই কমাও, সেটা কিন্তু কখনো 100 থেকে বড় হইতে পারবে না। অর্থাৎ রশির দৈর্ঘ্য বাড়াইলে সেটা ইফেক্ট ফেলবে, কিন্তু এর জন্য যে কি করবা, নৌকারে বাসার থেকে বাইরে গিয়ে টানা শুরু করবা, বিষয়টা কিন্তু কি তাও না। ইফেক্ট ফেলবে কিন্তু অনেক কম। আন্ডারস্ট্যান্ড? এটাকে নৌকার গুণ টানা বলা হয়। সেই জিনিসটা খেয়াল করো আবার। তাহলে ওই যে ট্রলি ব্যাগের মধ্যে তোমরা খেয়াল করছো হাতল বড় করে, খেয়াল করছো না যে হাতল বড় করা যায়, এর কারণটা কি আসলে? ট্রলি ব্যাগ কিন্তু একই মেকানিজম, যখন আমি টানি তখন কি হয়, এফ কস থিটার জন্য সামনে আগায়। তাহলে সেখানে যদি আমরা কি করি, হাতলটা বড় করি, তাহলে কি হবে, ব্যাসার্ধ বাড়বে। ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে থিটা কমবে, থিটা কমলে এফ কস থিটা বাড়বে, তাহলে দেখবা যে ট্রলি ব্যাগটা আরো দ্রুত সামনে আগাবে। কথা বুঝছো কিনা দেখো। প্রিয় বাচ্চা কাচ্চারা, আমার কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখানে লন রোলারটা। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এখানে লন রোলার। লন রোলারটারে কি করবো বলো তো? ঠিক আছে, কখন বাড়বে কখন কমবে, কখন আপাত ওজন কি এফ কস থিটা এফ সাইন থিটা, সেটাই হচ্ছে তোমাদের বিষয়। ডান ডান, বুঝতে পেরেছ? তাহলে হোমওয়ার্ক যা দিলাম তা করে এসো বাচ্চারা, এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নৌকা নদীর কনসেপ্টটা সলভ করাবো, এবং তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিক সেটা হচ্ছে আপেক্ষিক বেগে ঢুকবো। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থেকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।